আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, আইনগতভাবে মোকাবেলা করবেন মামলা ও সাজা, প্রতিহিংসা নয় প্রতিপক্ষের সাথে ইতিবাচক রাজনীতির নির্দেশ। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশের আকাশে এখনো কালো মেঘ, মন্তব্য জামায়াত আমিরের। রাষ্ট্র সংস্কারের পর অনুকূল পরিবেশ হলেই নির্বাচন প্রত্যাশা। বিগত 15 বছরে মানবতা বিরোধী সব অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি। গুমের নির্দেশদাতা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি ভুক্তভোগীদের। শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। প্রতিহিংসার শিকার হলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তারেক রহমান এবার ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চান বলেও জানান বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন মইনুল হাসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই। সবশেষ বিএনপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সাড়া ফেলে তার কর্মসূচি। দল ও সাধারণ মানুষের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয়তা কাল হয়ে দাঁড়ায় তারেক রহমানের। আলোচিত 111-এর ঝড়ে তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে শেষ করে দিতেই তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনের মুখে মুক্তি দিয়ে তাকে দেশান্তরী হতেও বাধ্য করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা। সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি এই মুহূর্তে, এবং ওনার ফিরে আসাটা এটা ওনার সিদ্ধান্ত। বাট ফিরে আসার আগে তো আমাদের কিছু কাজ আছে, এখানে এগুলো হতে হবে, এবং স্বাভাবিকভাবে ওনার ফিরে আসার দিকে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, শক্তিতে বিশ্বাসী বাংলাদেশের, ওনার সবাই সেই অপেক্ষায় আছে। তারেক রহমান অবশ্যই বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব দেবে এবং এদেশে সরকার পরিচালনার দায়িত্ব নেবে আমি বিশ্বাস করি, এবং জনগণ তাকে আস্থার সাথে সেটা দেবে। তিনি আমাদের দলের হাতকে শক্তিশালী করার জন্য, মানুষের মৌলিকতাকে ফিরিয়ে আনার জন্য, এবং যে কাজগুলি তিনি করে যাচ্ছেন এই বিগত 15 বছর থেকে, সেই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। তারেক রহমানের নামে করা মামলা, সাজা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ফল দাবি করে নেতারা জানান, আইনগতভাবেই এসব মোকাবেলা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক অপপ্রচার তার বিরুদ্ধে হয়েছে, নির্বাসিত জীবনে তার সাজা, তার ওয়াইফের নামে সাজা, তারপরে না আপোষ করেন নাই। তিনি চান না একেবারে ইন্ডিমিনিটি দিয়ে দিল এরকম একটা কিছু হোক, সেটা তিনি চান না। তিনি চান যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে তার যে মিথ্যা মামলাগুলি প্রমাণিত হয়, ডিউ প্রসেস অফ ল ফলো করা হবে, এবং এগুলো এইসব মামলা কি আমরা সবাই জানি, এবং এই 15-16 বছরের রাজত্বের থাকার জন্য তো এই অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ আর কি, যে মামলা মোকদ্দমার মাধ্যমে টিকে থাকা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও প্রতিশোধ নয়, প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই মোকাবেলা করবেন তারেক রহমান। এমন বার্তা স্পষ্টভাবেই দেয়া হয়েছে বলেও জানান বিএনপি নেতারা। 5 বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছিলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়। আমরা বিরোধী দলে আছি। 5 তারিখের পরে যদি কারো কোনো মনোভাব চেঞ্জ হয়ে থাকে, পরিবর্তিত হয়ে থাকে, তাকে আমি বলবো আপনার মনোভাব পরিবর্তন করে আবার বিরোধী দলের অবস্থানে আসেন।
সামনের যে নির্বাচন, এই নির্বাচনকাল কিন্তু ওই কুলকে আমাদের কুল সিরাতের মতন পার দিতে হবে, এত সহজ হবে না এটি। কাজেই দয়া করে আবার নিজেকে ওই যেই স্বপ্নে বিরোধ আছেন সেখান থেকে বের করে নিয়ে এসে দয়া করে বিরোধী দলের মঞ্চে আপনি এসে দাঁড়ান। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশের আকাশে এখনো কালো মেঘ। ফলে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে চায় জামায়াতে ইসলামী। বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, অনুকূল পরিবেশ তৈরি হলে নির্বাচনে যেতে চায় তারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর উত্তরের সুধী সমাবেশ। রাজধানীর রমনায় জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যেন মিলন মেলা। অংশ নেন ব্যবসায়ী, চিকিৎসক, গবেষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রয়োজনে জামায়াতে ইসলামীর প্রত্যেকটা নেতাকর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, স্বৈরাচার হটিয়ে দেশের জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। তবে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত জামাত। জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবেন। আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। অনুষ্ঠানে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জামাতের এই আমির। বলেন, সরকার জামাত শিবির নিষিদ্ধের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। আওয়ামী লীগের সেই পাতা ফাঁদে পা দেয়নি জামাত। 1 মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে। তোমার এই মেহেরবানি শুকরিয়া আদায় করার শক্তি আমাদের নেই। তারপরে তোমার সেখানে ভাষায় বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ সময় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। বলেন, 15 বছরের অপসাংবাদিকতার পুনরাবৃত্তি চায় না তার দল। সাংবাদিকরা হচ্ছেন ওয়াচডগ, তারা উপর থেকে সবকিছু দেখার চেষ্টা করেন। গত 15 বছর, 15.5 বছর মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব পালন করতে পারেননি। বিগত 15 বছরে গুম, খুন সহ সব মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিএনপি। আন্তর্জাতিক গুম দিবসের সংহতি সমাবেশে দলের মহাসচিব বলেন, দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের প্রিয়জনকে ফিরে পাবার আকুতিতে ভারী হয়ে উঠে নয়াপল্টনের বাতাস। আজ 11 বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখি না। আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সংহতি সমাবেশে বাবা, ভাই আর স্বামী হারানোর বেদনার কথা তুলে ধরে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা। স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুম ফ্যামিলি, কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি। এ সময় গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 62 দিন গুম থাকার দুঃসহ স্মৃতি তুলে ধরে বলেন, আয়নাঘরের মূল নায়কদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। দেশকে জঞ্জালমুক্ত না করলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনসম্মুখে ফ্যাসিবাদের দোসরদের শ্বেতপত্র প্রকাশেরও আহ্বান জানান বিএনপি নেতারা। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। বাংলাদেশে যত গুম খুন হয়েছে সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছেন, গুমের একটি প্রকল্প করেছেন। সাধারণ মানুষ যাতে
তার বিরোধিতা করতে না পারে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের গুমের সংস্কৃতির পরিসমাপ্তি ঘটাতে হবে। পরিপূর্ণ গণতন্ত্র ফিরে পেতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে দাবি করে আরো দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাস দমনের নামে গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান সহ র্যাব ও পুলিশের যেসব কর্মকর্তা এমন মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে আয়নাঘরের মতো টর্চার সেলগুলোর বিস্তারিত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আমি ছবি তুলে হাঁটতে চাই না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। দেশ নতুন রূপে ফিরলেও হৃদি আর তার মায়ের চোখের পানি এখনো থামেনি। হৃদির বয়স যখন মাত্র 2 বছর 4 মাস, তখন 2013 সাল তার বাবা পারভেজ হোসেন সেই যে গুমের শিকার হন, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমার ভাই যখন বাবার কথা জিজ্ঞাসা করে তখন আমি কিছু বলতে পারি না, কারণ কি আমি তো জানি না আমার বাবা কই, আমার বাবাকে কোথায় রেখেছে। মাত্র 4 মাস বয়সের শিশুকে নিয়ে হৃদির মা ফারজানা ছুটে বেরিয়েছেন, কখনো ডিবি অফিস, কখনো থানায়, কখনো বা র্যাব কিংবা আদালতের চত্বরে। সবার যুদ্ধ শেষ হয়েছে, স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমার জন্য দেশ স্বাধীন হয় নাই। আমরা এখনো স্বাধীন না। আমাদের কারণ আমাদের থেকে জীবন থেকে আগে আছে, আমাদের বাচ্চারা বাবার আদর পায় নাই, তাহলে এই বাচ্চাদের যে চোখের পানি এগুলো কি বিফলে যাবে? আল্লাহর কাজ ধীরে ধীরে হয়, এর জন্য আর পতন এইভাবে হয়েছে। মিরপুরের মারিয়াও তার বাবা মাসুম হোসেনের অপেক্ষায়, জানে না বাবা কোথায় আছেন, কেমন আছেন, তবুও তার বিশ্বাস বাবা বেঁচে আছেন। বাবা ছাড়া তো কোনো কিছুই, মানে সবকিছুই থেমে থাকা একটা অবস্থা। অনেকের বাবা, অনেকের ভাই, তো আমরা সবাই এটাই চাই যে যেন আমাদের এই স্বজনগুলোকে ফিরে পাই আমরা একসাথে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-ও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে 150 জনেরও বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। আয়নাঘরটাকে যাকে আপনারা বলেন, তার 4টা সেলে ছিলাম। এই 700 জন 1500 জন নো, আমার সেলেই তো কয়েকশো জন ছিল। এরকম তো অনেকগুলো সেল ছিল। কোথায় তারা? আমার সাথে তো হিন্দিতে কথা বলেছে তারা। আপনি হিন্দি আতা হ্যাঁ? সো বুঝতেই পারছেন, একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যে কোত্থেকে আসছে, কি জন্য আসছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসেন আয়নাঘরের মতো টর্চার সেলে আটকে পড়া বহু মানুষ। নতুন সরকারের কাছে তাদের দাবি, বাংলাদেশে গুমের নেক্কারজনক ইতিহাসের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের পাশাপাশি গোপন টর্চার সেলগুলোর কথাও সবার সামনে তুলে ধরতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী, তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানেই বসবাস করেন, এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। ইতিমধ্যেই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। গঠন হয়েছে কমিশন। এখন দেখার বিষয় কত দ্রুত এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এজন্য সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাই কমিশনারের মুখপাত্র রভিনা সান্দাসানি বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার,
জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে একটি তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে হাই কমিশনারের দপ্তর। ছুটির দিনে যেন মিলন মেলায় পরিণত হয়েছে টিএসসির গণত্রাণ সংগ্রহ কেন্দ্র। শুধু রাজধানী নয়, আশেপাশের জেলা থেকেও অনেকে আসছেন বন্যার্তদের জন্য সহযোগিতার সহমর্মিতা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ এখন সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছে। স্বেচ্ছাসেবকরা জানান, ত্রাণের মালামাল প্যাকেটে করে দ্রুত বন্যা দুর্গতদের কাছে পৌঁছানোই এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ। মিজান শাহজাহানের রিপোর্ট। যে কোনো দুর্যোগে সামনের সারিতে থাকেন শিক্ষার্থীরা, হোক তা মানব সৃষ্ট কিংবা প্রাকৃতিক। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বন্যায় গণত্রাণ কর্মসূচি চালু করে শিক্ষার্থীরা আরেকবার জানিয়ে দিলেন, দেশের মানুষ যখন পানিবন্দী হয়ে পড়েন তখন তারা চুপ থাকতে পারেন না। তাই শুক্রবার নবম দিনেও এ উদ্যোগে ছিল ব্যাপক সাড়া। ত্রাণের যে কালেকশনটা সেটা কিন্তু বাড়তেইছে। আপনারা দেখতেছেন যে সারা কি রকম, আমাদের থেকে আপনারা বেশি প্রত্যক্ষদর্শী, কারণ আমরা হয়তো একটা নির্দিষ্ট জায়গায় বসে আছি, কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু মুভ করতেছেন। রওশন আরা বেগম ৮০ ঊর্ধ্ব, বন্যার্তদের সহায়তায় অংশ নিতে মেয়ের হাত ধরে তিনিও এসেছেন টিএসসিতে। আমার মেয়ে তো নিয়ে আসছে, আমি বলছি মা তুমি আমাকে কি দেখাইলা। আমি ওইখানে ত্রাণের ওইখানে গেছি, কাপড় চিপড়ের ওখানে গেছি, খাবারের ওখানে গেছি, ওইখান থেকে আবার এখানে আসছি। আমি তো চিন্তাই করতে পারি না যে মানুষ এত মানুষের পাশে এত সুন্দর করে দাঁড়াইতে পারে। ত্রাণ সংগ্রহে শিক্ষার্থীরা যেমন দিনরাত পরিশ্রম করছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের ডাকে ছুটে আসছেন সবাই। এখানে ধনী গরিব বা শ্রেণী পেশা আলাদা করার সুযোগ নেই। এবার নিজস্ব মানবিকতার তাড়না থেকে আমি ত্রাণ নিয়ে আসছি এবং আমি চাই প্রতিদিন যদি এই পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হয়ে না আসবে একদম সম্পূর্ণ, প্রতিদিন যেন সবাই তার নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পসিবল সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নামে ত্রাণ হলেও তা এবার পরিণত হয়েছে অসংখ্য মানুষের ত্যাগ আর ভালোবাসার উপহারে। প্রতিদিনই বস্তাবন্দি ট্রাক বোঝাই হয়ে যা পৌঁছাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে। বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই কোটা সংস্কার হয়েছিল, স্বৈরাচারের পতন হয়েছিল। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা আবারও দেখিয়ে দিয়েছেন তাদের এই ঐক্য মানবতার সেবায়, আত্মমানবতার সেবায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ নাশকতার ষড়যন্ত্র করলে ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আলোচনা সভায় তিনি কথা বলেন। আসন্ন দুর্গাপূজায় কড়া নিরাপত্তার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, একটি কুচক্রী মহল দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। দুর্গাপূজা আয়োজনকে বাধাগ্রস্ত করার অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, এই সরকার তাদেরকে ছাড় দেবে না। দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান। আমাদের এই সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে, এগুলোকে আমাদের রুখতে হবে। এ সময় নির্বাচন কমিশনের সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টা। আমি দেখব কে তাদের বাড়িঘর ভাঙে, কে ওয়াল ভাঙে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভারত বন্ধু রাষ্ট্র হলে ফারাক্কা বাঁধ বন্ধের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করত না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি কথা বলেন। এ সময় দলটির আমির আরো বলেন, বাংলাদেশ সীমান্তে এমন এক শক্তিশালী বাঁধ তৈরি করতে হবে যাতে পানির জন্য ভারতের উপর নির্ভর করতে না হয়। ভারতের অপসংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি। তাই শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে ইসলামের আলোকে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান মুফতি রেজাউল করিম। যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না।
ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারার চক্রান্ত করে। এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব, যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব, যখন প্রয়োজন হবে পানি বন্ধ করে রাখবো। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্যার অজুহাতে বেড়ে গেছে চালের দাম। মোটা চাল স্বর্ণা ও আটাশের দাম কেজিতে 4 থেকে 5 টাকা করে, কোথাও কোথাও বেড়েছে 8 টাকা পর্যন্ত। হুট করে আবারও ডজনে 10 থেকে 20 টাকা বেড়েছে ডিমের দাম। সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি মাছের বাজার। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। বন্যার মধ্যেও সরবরাহ স্বাভাবিক থাকায় কোনো কোনো সবজির দাম কিছুটা কমেছে কাঁচামরিচের দামও। তবে আলু ও পেঁয়াজের দাম কিছুটা বাড়তির দিকে। রসুনের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। সবজির দামও একটু কম আগের চাইতে। ফুলকপি আছে 60 টাকা, পেঁপে আছে 40 টাকা, পটল আছে 50 টাকা। আগে রসুন বা আদা এগুলি ছিল 200 টাকার নিচে, এখন তো 240 220। পেঁয়াজ 110 টাকা কিনেছি, খরচ হলে 113 টাকা পড়ছে, 120 টাকা বেচতে আছে। বাজারে চালের দাম কমার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, তবে না কমে বরং দাম বেড়ে গেছে মোটা চালের। নাজির চাল, মিনিকেট, পোলাও চাল বা কাটারি চাল, ওই চাল আগের দামে আছে। শুধু 28 আর মোটা চাল আর স্বর্ণা চাল যেগুলা একটু মোটা ধান, ওগুলোর দামে বাড়ছে। পার কেজিতে 8-10 টাকা করে আমার এখন পর্যন্ত বাড়তি দাম। 28 টাকা 60 টাকার নিচে বেচা যায় না, আর ফারিসেল তো আগের থেকে 60 টাকা বেচে। ভরা মৌসুমে রূপালী ইলিশের দাম কমার কোনো লক্ষণ নেই। তার উপর যোগ হয়েছে বন্যার অজুহাত। অন্যান্য মাছের দামও চড়া, তাই পছন্দের মাছ কিনতে পারছেন না অনেকেই। মাছ খাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে এখন, বিশেষ করে ইলিশ মাছ খাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে। বললাম সবগুলো মার্কেট দেখলাম, সবই একই রকম দাম, 1600, 1700, 1800। নদীর মাছটা অনেক কম, পানির কারণে জালটা নামতে পারতেছে না, তো এই ক্ষেত্রে মাছটার দাম একটু বাড়তি। ব্রয়লার ও সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। ডজন হিসেবে মুরগির ডিমের দাম বেড়েছে 10 টাকা আর হাঁসের ডিমে 20 টাকা। 155 টাকা এখন লাল ডিম, হাঁসের ডিমের ডজন 210 টাকা, আগে ছিল 180 টাকা। একই রকম আছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস 720 থেকে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকা শুক্রবার বিক্রি হয়েছে রাজধানীর বাজারে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুরে দ্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে লাল সবুজ দলের প্রতিনিধিরা। চ্যালেঞ্জিং কন্ডিশন হলেও প্রতিপক্ষের তুলনায় নিজ দলকে এগিয়ে রেখেছেন জামাল ভুঁইয়াদের কোচ। তরুণ এবং অভিজ্ঞদের মিশেলে ভালো ফল প্রত্যাশা করছেন ফুটবলাররা। ভুটানের বিপক্ষে জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় তারা। সফরে 6টি আলাদা ট্রেনিং সেশন করবেন সোহেল রানা, মিরাজুলরা। আগামী 5 ও 8 সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। বৃষ্টিতে পরিত্যক্ত হল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। সকাল থেকে অবিরাম বর্ষণে টসও করতে পারেননি আম্পায়াররা। সেখানকার আবহাওয়ার রিপোর্ট জানায় সারাদিনই এভাবে বৃষ্টি চলবে, তাই খেলা বাতিল করে দেয়া হয়। দ্বিতীয় দিন আধা ঘন্টা আগে শুরু হবে ম্যাচ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জেতায় 1-0 এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আইনগতভাবে মোকাবেলা করবেন মামলা ও সাজা, প্রতিহিংসা নয়, প্রতিপক্ষের সাথে ইতিবাচক রাজনীতির নির্দেশ। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশের আকাশে এখনো কালো মেঘ, মন্তব্য জামায়াত আমিরের। রাষ্ট্র সংস্কারের পর অনুকূল পরিবেশ হলেই নির্বাচন প্রত্যাশা। বিগত 15 বছরে মানবতা বিরোধী সব অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি। গুমের নির্দেশদাতা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি ভুক্তভোগীদের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।